২০২৪ সালের অগাস্টের পর থেকে আমরা যদি আমাদের দেশের অবস্থাটা চিন্তা করি, মানে আমাদের দেশের সামগ্রিক পরিস্থিতিটা যদি চিন্তা করি, আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ভঙ্গুর অর্থনীতি, সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা, সবচেয়ে বড় কথা আমার আর আপনার জীবনের কোনো মূল্য নাই। তো দেশের এ ধরনের পরিস্থিতি আন্তর্জাতিক পরিমণ্ডলে কিন্তু আমাদের প্রতি মানে বাংলাদেশের প্রতি এক ধরনের নেতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে, যার ফলে পৃথিবীর বিভিন্ন দেশ আমাদের প্রতি কনফিডেন্স হারিয়েছে, আমরা তাদের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়েছি। এর ফলে কি হচ্ছে? এর ফলে বিভিন্ন দেশ আমাদের প্রতি সতর্ক হচ্ছে, তারা আমাদেরকে ভিসা দেওয়া বন্ধ করছে অথবা ভিসা দেওয়ার ব্যাপারে খুব কঠোর হচ্ছে। তো আপনি যদি দেশের পত্রিকাগুলো ঘেটে দেখেন যে কেন তারা ভিসা দেওয়া বন্ধ করছে, সেটা আপনারা কিন্তু পাবেন না। কিন্তু যদি আমরা বিভিন্ন ডিপ্লোম্যাটসদের কথাগুলো ফলো করি বিভিন্ন মিটিংয়ে বা কনফারেন্সে, অথবা বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো দেখি, তাহলে আমরা দেখব যে তারা আকার ইঙ্গিতে যেটা বোঝাচ্ছেন সেটা হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে যে চলমান সহিংসতা চলছে, রাজনৈতিক অস্থিরতা চলছে এবং এই সরকারের বৈধতা নিয়ে যে ধরনের কোয়েশ্চেন দেখা দিচ্ছে, সেগুলো নিয়ে তারা কনসার্ন, এই কারণেই তারা ভিসা সংক্রান্ত এ ধরনের পদক্ষেপগুলো নিয়েছে, নিজেরা সেফ থাকার জন্য নিয়েছে, এটাই আমাদেরকে বলতে হবে। তো আন্তর্জাতিকভাবে যখন একটি দেশকে অনেক দেশ ভিসা বন্ধ করে দেয় অথবা ভিসা নিয়ে জটিলতা সৃষ্টি করে, তখন কি হয়? তখন সে দেশের পাসপোর্টের মানটা কমে যায় এবং সেটাই আমাদের জন্য হয়েছে, আমাদের ক্ষেত্রে হয়েছে। দেখুন, বাংলাদেশের পাসপোর্টের মান এখন বিশ্বের সপ্তম দুর্বলতম পাসপোর্ট হিসেবে স্থান পেয়েছে। দেশের ভাবমূর্তিটা কোথায় গিয়ে ঠেকেছে চিন্তা করুন তো। সেটা নিয়ে আমরা অনেক অনেক জায়গাতেই কথা বলেছি, কিন্তু এই ভিসা জটিলতার কারণে আমাদের অর্থনীতিতেও একটা বিরাট ধস নেমেছে, সেটা নিয়েই আজকে কথা বলছি। তো এখন ভিসা জটিলতার কারণে যে ধরনের প্রভাবগুলো পড়েছে, তাদের মধ্যে রেমিটেন্স যোদ্ধারা অন্যতম। সেটা নিয়ে আমরা একটা আলোচনা করেছি ফিনিক্স মেমোতে, আপনারা শুনে নেবেন। আজকে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করতে চাই সেটা হলো এই ভিসা জটিলতার কারণে দেশের ভেতরেও অনেকে কর্মহীন হয়ে পড়ছেন। যে সকল মানুষজন কাজ করতো তাদের চাকরি চলে যাচ্ছে, বিজনেস চলে যাচ্ছে। ধরেন একটা উদাহরণ দিয়ে যদি আপনাদের বুঝাই, গত 10-15 বছরে প্রচুর তরুণ তরুণী, বিশেষ করে নারীরা নিজেদের ব্যবসা গড়ে তুলেছিল। ওনাদের এই নারীদেরকে আমরা বলি উইমেন এন্টারপ্রেনার, মানে এই ওয়ার্ডটাও কিন্তু গত 10 বছরে আমরা শুনতে শুরু করেছি, তাই না? গত 10-15 বছরের মধ্যে ওনাদের অনেকেই এখন লাল হয়ে গেছেন, কিন্তু ওনারা এই জিনিসটা কখনোই স্বীকার করবেন না যে ওনারা সেই প্ল্যাটফর্মটা এই এই গত 10-15 বছরের মধ্যে পেয়েছেন। তো যাই হোক, এই নারী এন্টারপ্রেনাররা বা ছোটখাটো বিজনেসম্যানরা তারা বাংলাদেশের আশেপাশে যে দেশগুলো আছে তাদের সাথে নানা ধরনের বিজনেস করত, সেখান থেকে বিভিন্ন ধরনের মালমাল এনে তারা অনলাইনে অফলাইনে বিক্রি করত। কিন্তু এখন এই ভিসা জটিলতার কারণে তাদের ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধের পথে, কারণ তারা মালামাল আনতে পারছে না, তারা সেখানে যেতে পারছে না। তাহলে বিজনেস কিভাবে চলবে? তারপরে আপনারা জানেন যে বাংলাদেশ ও ভারতের সীমান্ত বাণিজ্য অনেকদিন ধরেই বন্ধ রয়েছে, 24 অগস্ট থেকে বন্ধ রয়েছে, এবং এটার প্রভাব কিন্তু সবচেয়ে পড়েছে এই ছোট এন্টারপ্রেনারদের উপরেই। আবার বাংলাদেশ থেকে যে দেশগুলোতে একসময় খুব সহজে ভিসা পাওয়া যেত, এখন সেগুলোর অনেকগুলোই আমাদের জন্য বন্ধ হয়ে গেছে, কিংবা ভিসা পাওয়া বেশ কঠিন হয়ে যাচ্ছে। আমরা পত্রপত্রিকা থেকে জেনেছি যে কোনো রকম কারণ না জানিয়েই বাংলাদেশিদের জন্য অনেক দেশ ভিসা বন্ধ করে দিয়েছে, যেমন ভিয়েতনাম, লাওস, উজবেকিস্তান, কাজাকস্তানের মতো দেশগুলো। তারপরে আরো প্রায় ডজন খানেক দেশ বাংলাদেশিদের জন্য ভিসা রেস্ট্রিক্টেড করেছে, যেমন মিশর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, রোমানিয়া, ক্রোয়েশিয়া ইত্যাদি আরো অনেকগুলো দেশ। কিছু কিছু দেশ ভিসা প্রসেসিং এ এত সময় নিচ্ছে কিংবা ভিসা পাওয়ার জন্য এমন সব ক্রাইটেরিয়া সেট করেছে যে আপনার ভিসা পেতে রীতিমতো কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এছাড়া আমরা আরো শুনেছি যে এই ইউরোপিয়ান দেশগুলো থেকে গত বছর প্রায় 30,000 বাংলাদেশিকে ভিসা রিজেক্ট করা হয়েছে।
যা এই বছর আরো বাড়বে বলে মনে করা হচ্ছে এবং সামনের বছরগুলোতে আরো বাড়বে। এর কারণটা কি? কারণ ওই ইউরোপিয়ান অনেক দেশের ভিসা আমাকে ভারতে যে নিতে হয়, ভারতের ভিসা যেহেতু বন্ধ রয়েছে, এই কারণে আমার ইউরোপের অনেক কান্ট্রির ভিসা আমি এখন পাচ্ছি না। তো এই ইউরোপিয়ান অনেকগুলো দেশের সাথেই কিন্তু আমাদের অনেক ব্যবসা বাণিজ্য ছিল, আমরা সবাই জানি। এদিকে ধরেন ব্যবসা বাণিজ্যের কথা যদি বাদ দেই, বাংলাদেশিদের জন্য বর্তমানে অনেক দেশ ট্যুরিস্ট ভিসা হয় বাতিল করে দিয়েছে অথবা কড়াকড়ি করছে। তারা অনেক রকমের ক্রাইটেরিয়া সেট করেছে, অনেক রকমের যাচাই বাছাই করছে এবং যাচাই বাছাই শেষে যে কয়টা ভিসাই তারা দিচ্ছে সেটা সংখ্যায় অত্যন্ত অত্যন্ত নগণ্য। তো এই বিষয়টি নিয়ে আমরা পত্রপত্রিকায় দেখলাম যে বেশ কয়েকজন ট্যুরিস্ট ট্যুর ম্যানেজার্স বা ট্রাভেল এজেন্সির ম্যানেজাররা কথা বলেছেন। এখানে যেমন দেখুন যে ইউনাইটেড কনসালটেন্সি অ্যান্ড ট্যুরস থেকে একজন বলেছেন যে জুলাই আন্দোলনের পর বাংলাদেশিদের ভিসা পাওয়াটা অনেক কঠিন হয়ে গেছে। সিগনেচার ওভারসিজ নামে এক ওভারসিজের ম্যানেজার বলেছেন সব দেশই এখন ভিসা পাওয়ার রেশিও অনেক কমিয়ে দিয়েছে। ভারত, দুবাই, ভিয়েতনাম, কাজাখস্তান, উজবেকিস্তান, মিশর এই দেশগুলোতে আমরা টুক করে ভ্রমণ করতে যেতাম, মানে ট্যুরিস্ট হিসেবে যেতাম, খুব সহজেই যেতাম। তারা আমাদের জন্য এখন ট্যুরিস্ট ভিসা বন্ধ করে রেখেছে। আবার অন্যদিকে দেখুন যে মিশর, কাজাখস্তান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এই দেশগুলোতে আমরা খুব সহজেই ভিসা পেতাম, কিন্তু সেখানে এখন অনেক কাঠখড় পুড়িয়েও অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না, ভিসা পেতেও অনেক অনেক দেরি হচ্ছে। শুধুমাত্র থাইল্যান্ডের কথাই যদি আপনাদেরকে বলি যে থাইল্যান্ডে আগে আমরা 5 ওয়ার্কিং ডেজ মানে 5 কর্মদিবসের মধ্যে আমরা ভিসা পেতাম। তারপরে আমরা কি করতাম, বাংলাদেশের অনেকেই যেটা করতেন যে টুক করে থাইল্যান্ডে ঘুরে আসতেন। এখন সেই থাইল্যান্ডের ভিসা পেতে 1 থেকে 1.5 মাস লাগছে। তারপর ধরুন সিঙ্গাপুর শুনছি যে কন্টিনিউয়াস আমাদেরকে ভিসা রিজেক্ট করে চলছে। আবার ধরুন কায়রো বা শ্রীলঙ্কার মতো দেশগুলো যেখানে আমরা অন অ্যারাইভাল ভিসা পেতাম, সেগুলো কিন্তু আমাদের জন্য বেশ কড়াকড়ি হয়ে গেছে আজকাল। ট্যুর অপারেটররা এবং ট্রাভেল এজেন্সিরা জানালো যে তাদের একটা বিরাট সংখ্যক ক্লায়েন্ট হলো এই ক্ষুদ্র, মাঝারি এবং বড় ব্যবসায়ীরা, ভ্রমণ পিপাসু বাংলাদেশিরা। কিন্তু তাদের ব্যবসায় এখন একটা বিরাট ধস নেমেছে। বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস ফোরামের ভাষ্য মতে গত বছর থেকে এই বছর আমাদের দেশে বিভিন্ন দেশে যাতায়াত কমেছে 70 থেকে 80%। এই সকল কিছুর কারণে অনেক ট্রাভেল এজেন্সি, অনেক ট্যুর অপারেটর তাদের ব্যবসা বন্ধ করছে, তাদের ব্যবসা গুটিয়ে ফেলছে এবং সেখানেও বিরাট একটা সংখ্যক মানুষ তাদের কাজ হারাচ্ছে। আবার দেখুন দেশের ভাবমূর্তির এমনই অবস্থা যে বিদেশি পর্যটকরাও এখন আর আমাদের দেশে আসতে চাইছে না। এই যে ট্যুর অপারেটররা এবং ট্রাভেল এজেন্সিগুলো আমাদেরকে জানিয়েছে, বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানিয়েছে যে গত বছরের তুলনায় এই বছর বিদেশি পর্যটকদের বুকিং কমেছে 70 থেকে 80%। আগে যারা বুকিং দিয়েছিল তারাও নাকি বুকিং ক্যান্সেল করেছে। এখন আপনি যখন একটা দেশে ভিজিট করতে যাবেন, আপনার প্রথম ক্রাইটেরিয়া কি? প্রথম ক্রাইটেরিয়াটা হলো সেখানে আপনার নিরাপত্তা থাকতে হবে, আইন শৃঙ্খলা ঠিক থাকতে হবে। সেটাই যখন তারা পাচ্ছে না বাংলাদেশের ক্ষেত্রে, তখন তারা তাদের লিস্ট থেকে বাংলাদেশকে বাদ দিচ্ছে। এই কারণে কক্সবাজার বলেন, সুন্দরবন বলেন বা সিলেট বলেন, এই জায়গাগুলোতে এখন আর বিদেশি পর্যটকদের দেখাই যাচ্ছে না। এটা ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সিদের কাছ থেকেই আমাদের জানা। এদিকে আবার আমরা দেখেছি যে কমপক্ষে 20টি দেশ তাদের নাগরিকদের সচেতন করেছে তারা যেন বাংলাদেশে না আসে। এই সকল কিছুর মধ্যে হঠাৎ করে কানাডা জানালো যে তারা তাদের নাগরিকদের সতর্ক করেছে আমাদের দেশে ভিজিট করার ব্যাপারে, আমাদের দেশে ট্রাভেল করার ব্যাপারে। তো এখন কানাডার মতো একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যখন আমার দেশকে নিয়ে এই ধরনের সতর্কতা জারি করে, তখন আমার দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি কোথায় আছে?
আমার দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি তো একদম তলানিতে পৌঁছে গেছে, তাই না? তো এটার প্রভাব কিন্তু অনেক কিছুর ওপর পড়ে। যেমন আমরা এটাও জেনেছি যে 2024-এর অগাস্টের পরে আমাদের দেশে বিদেশি শিক্ষার্থী আসাও অনেক অনেক কমে গেছে। অর্থাৎ আমাদের পর্যটন শিল্পে একটা বিরাট ধাক্কা লেগেছে। এটা আমরা সবাই এখন জানি, পত্রপত্রিকায় বেশ ফলাও করে কিন্তু ব্যাপারটা এসছে। এটার অর্থ কি? এটার অর্থ কিন্তু আমাদের একটা অর্থনীতির চাকাও থেমে যাওয়া, তাই না? আপনাদের যদি একটা ডেটা দেখাই যে 2023 সালে বিদেশি পর্যটন থেকে আয় হয়েছিল $453 মিলিয়ন। 2024 সালে সেটা কমে দাঁড়ায় $440 মিলিয়ন। এই যে পর্যটন শিল্পের সাথে কত ধরনের মানুষ এবং কত ধরনের বিজনেস জড়িত আছে, তাই না? হোটেল, রেস্তোরাঁ, পরিবহন, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, এই সবগুলো জায়গায় কিন্তু এখন একটা বিরাট ধাক্কা লেগেছে, তাই না? প্রচুর মানুষ সেখানে বিজনেস গুটাচ্ছে, প্রচুর মানুষের কর্মসংস্থান নিয়ে টানপোড়েন চলছে। এখন যদি আমি আপনাদের আরেকটা ভিন্ন তথ্য দেই যে ভিসা জটিলতার কারণে তো আমাদের দেশের কর্মসংস্থানের উপর আঘাত পড়ছে, সেটা তো বলারই বাইরে। কিন্তু এত প্রতিকূলতার মধ্যে আমাদের এই সরকার করেছে কি, দেশের বিভিন্ন বড় ব্যবসায়ী এবং শিল্পপতিকে ফ্যাসিস্ট দোহাই দিয়ে তাদের পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে, তাদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে। তো এই শিল্পপতিরা, এই ব্যবসায়ীরা বিভিন্ন দেশের সাথে ব্যবসা করতেন, তারা ব্যবসার খোঁজে বিভিন্ন দেশে যেতেন, মিটিং করতেন, কনফারেন্স করতেন, তারপরে একটা অর্ডার আনতেন। সে অর্ডার আনলে কারখানা চলতো, কারখানা চললে শ্রমিক কাজ করত। তো এখন ওনারা জেলে, অতএব বিরাট একটা কাজ আমাদের দেশে আসছে না, কারখানা বন্ধ রয়েছে এবং শ্রমিকদের কাজ নাই। তো এই হলো অবস্থা। এদিকে ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের পর থেকেই প্রতি মাসে একটি করে দেশ সফর করছেন, সাথে নিচ্ছেন ওনার কন্যাদের, সাথে নিচ্ছেন বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের, সাথে নিচ্ছেন বিভিন্ন আমলাদের, এবং তারা সবাই আমার রাষ্ট্রীয় টাকায় ভ্রমণ করছে। কিন্তু এর বিপরীতে তারা কি আনছে? এর বিপরীতে তারা শুধুমাত্র দেশের ভাবমূর্তিটাই ক্ষুণ্ণ করে আসছে, দেশের অর্থনীতিটাকে বিপর্যস্ত করে আসছে, এবং পাসপোর্টের মান নিচুতে, একেবারে নিচে নিয়ে চলে এসছে। দেশের পর্যটন শিল্পের 12টা অবস্থা। দেশের ভেতরে চাকরি হারাচ্ছেন অনেক মানুষ, কারণ দেশের ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা বিদেশ যেতে পারছেন না, অর্ডার নিয়ে আসতে পারছেন না, এই কারণে প্রচুর মানুষ দেশে চাকরি হারাচ্ছে। কিন্তু এসব নিয়ে তিনি বা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো মাথা ব্যথা নেই। এরাই একসময় বলেছিল আমরা কারোর কাছে যাব না, আমাদের কাছে সবাই আসবে। কিন্তু দেখেন, ঠিক 11 মাসের মাথায় ওনারা বুঝে গেছেন যে সারাটা বিশ্ব আসলে আমাদেরকে পরিত্যাগ করেছে, এবং পরিত্যাগ করেছে কার কারণে? তাদের কারণেই। কিন্তু দেশের সার্বভৌমত্বের উপর হুমকি থেকে শুরু করে দেশের ভাবমূর্তি একজন নোবেল লরিয়েটের হাত ধরে ক্ষুণ্ণ হলো। হ্যাঁ, পৃথিবীর আর কোনো নোবেল লরিয়েটের ইতিহাস এতটা কলঙ্কিত কিনা আমি জানি না। আপনারা কি জানেন? সবাই ভালো থাকবেন। জয় বাংলা।